মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া অপরা তোমাদের সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা গুণগত রসায়ন চ্যাপ্টারের হাজারি স্যারের বইয়ের অনুশীলনীর কিছু প্রশ্ন ব্যাখ্যা সহ সলভ করব। তো চলো শুরু করি। তো ফার্স্ট কোশ্চেনটা খেয়াল করো, রিডবার্গ ধ্রুবক আর এইচ দ্বারা প্রকাশিত। তাহলে রিডবার্গ ধ্রুবককে হচ্ছে আর এইচ দিয়ে প্রকাশ করা হচ্ছে। তাহলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বামার সিরিজে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকিরিত রশ্মি কোনটি হবে? দেখো এখানে কয়েকটা বিষয় খেয়াল করতে হবে। এখানে বলা হচ্ছে বামার সিরিজ। তোমরা নিশ্চয়ই এটা জানো যে বামার সিরিজ কোনটা, যেটার ক্ষেত্রে এন এর ভ্যালুটা হচ্ছে 2। অর্থাৎ ইলেকট্রন যদি 2 নম্বর শক্তি স্তরে ফিরে আসে, সে কোথার থেকে আসতেছে এটা ডাজন্ট ম্যাটার, বিষয়টা হচ্ছে কোথায় আসতেছে। যদি 2-এ ফিরে আসে তাহলে অবশ্যই হচ্ছে বামার সিরিজ সৃষ্টি হবে। যদি 2-এ ফিরে আসে, এখন 2-এ ফিরে আসতে পারে কোথার থেকে, সেটা 3-এর থেকে আসতে পারে, 4-এর থেকে 2 আসতে পারে, 5-এর থেকে 2 আসতে পারে, 6-এর থেকে 2 আসতে পারে, 7-এর থেকে 2 আসতে পারে। মানে যেখান থেকে আসুক, 2-এ যদি আসে তাহলে সেটা হচ্ছে বামার সিরিজ। এখন প্রশ্নটা খেয়াল করো, বলতেছে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা। তাহলে এখন বিষয়টা হচ্ছে কি, যে 2-এ ফিরে আসবে, কিন্তু সব থেকে কাছাকাছি কোনটা? সব থেকে কাছাকাছি হচ্ছে 3 নম্বর শক্তি স্তর। 3 নম্বর থেকে 2-এ আসলেই কি হবে? সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা পাওয়া যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে n2 এর ভ্যালুটা হচ্ছে 3। n2 এর ভ্যালুটা 3, n1 এর ভ্যালুটা 2, এটা তো ফিক্সড, আর n2 এর ভ্যালুটা 3 অ্যাজ পার কোশ্চেন, প্রশ্ন অনুসারে। এখন দেখো, আমরা যদি রিডবার্গের ইকুয়েশনে এই ভ্যালুগুলো ইনপুট করি, রিডবার্গের ইকুয়েশন হচ্ছে এটা, যে নিউ বার ইকুয়াল আর এইচ 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। তো আমরা এখানে n1 এর ভ্যালুটা 2 বসাইলাম আর n2 এর ভ্যালুটা 3 বসাইলাম, তাহলে 1/4 মাইনাস হচ্ছে 1/9। এবং দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা চলে আসবে 5 ডিভাইডেড বাই 36। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 5 ডিভাইডেড বাই 36। তাহলে দেখো এটা কিন্তু আমরা হাতেই করতে পারলাম। এটা করার জন্য আমাদের কিন্তু ক্যালকুলেটরের সাহায্য লাগে নাই। এবার আমরা পরের কোশ্চেনে চলে যেতে পারি। শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্লু গ্লাস কোন আলো সম্পূর্ণ শোষণ করে? তাহলে দেখো এখানে বলা হচ্ছে কোবাল্ট ব্লু গ্লাস কোন আলো সম্পূর্ণ শোষণ করে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সোনালী হলুদ। দেখো এখানে মনে রাখতে হবে যে সোডিয়াম প্লাস, এটা যদি আমরা খালি চোখে নিরীক্ষা করি তাহলে হচ্ছে সোনালী হলুদ শিখা। আচ্ছা, কিন্তু কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে নিরীক্ষা করলে বিশেষ কোনো বর্ণ নেই। এই যে এখানেই দেখো আমরা আমাদের প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাচ্ছি। এখানে বলা হয়েছে শিখা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্লু গ্লাস কোন আলো সম্পূর্ণ শোষণ করবে? তো বিষয়টা হচ্ছে এই যে এখানে দেখো যে সোনালী হলুদ, এই সোনালী হলুদ শিখা কে সৃষ্টি করে? সোনালী হলুদ শিখা সৃষ্টি করে সোডিয়াম প্লাস। কিন্তু তুমি যদি কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে দেখো তাহলে কিন্তু তুমি কোনো বর্ণ দেখতে পাবা না। অর্থাৎ ওই বর্ণটা পুরোপুরি কি হয়ে গেছে? শোষিত হয়ে গেছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সোনালী হলুদ। অথবা নীলাভ সবুজ অপশনে দেখো, যেহেতু আমরা শুরুতে সোনালী হলুদটা পাচ্ছি, তাহলে এটা হচ্ছে কোবাল্ট ব্লু গ্লাস এই আলোটা সম্পূর্ণ শোষণ করবে। এবার আমরা চলে আসতে পারি পরের কোশ্চেনে। এখানে বলা হচ্ছে লবণের দ্রাব্যতা গুণফল নির্ণয়ে কোন ধরনের দ্রবণ উপযোগী? অবশ্যই সম্পৃক্ত দ্রবণ। আর সম্পৃক্ত দ্রবণের ইংরেজি হচ্ছে স্যাচুরেটেড সলিউশন। তোমরা এটা জানো যে দ্রবণ হচ্ছে 3 প্রকার, যার মধ্যে একটা হচ্ছে অসম্পৃক্ত, একটা সম্পৃক্ত এবং আরেকটা হচ্ছে অতিপৃক্ত। তো অসম্পৃক্ত যেটা, এটাকে আমরা আনস্যাচুরেটেড বলে থাকি। সম্পৃক্তটা হচ্ছে স্যাচুরেটেড। আর এবং আরেকটা যেটা, সেটা হচ্ছে কি অতিপৃক্ত দ্রবণ। তো যাই হোক, বা হচ্ছে সুপার স্যাচুরেটেড দ্রবণ। তোমরা এটা মনে রাখবা যে দ্রাব্যতা গুণফলের বেলায় দ্রবণটি নির্দিষ্ট তাপমাত্রায় সংশ্লিষ্ট দ্রবের সম্পৃক্ত দ্রবণ হয়। কেমন দ্রবণ হয়? সম্পৃক্ত, যেটার ইংরেজি হচ্ছে স্যাচুরেটেড।
আচ্ছা, এরপরে আমরা চলে আসি পরের কোশ্চেনে। দ্রাব্যতা গুণফল নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? দেখো, এটা কিন্তু একটা রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রশ্ন এটা, যে দ্রাব্যতা গুণফল নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ। এটা মনে রাখতে হবে যে ওই যৌগটা কেমন হবে, স্বল্প দ্রবণীয়, এবং ওই যৌগটা হচ্ছে একটা আয়নিক যৌগ। তাহলে দ্রাব্যতা গুণফল স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। দ্রাব্যতা সবল এবং দুর্বল যে কোনো তড়িৎ বিশ্লেষণের জন্য প্রযোজ্য, কিন্তু দ্রাব্যতা গুণফল এটা শুধুমাত্র দুর্বল তড়িৎ বিশ্লেষণের জন্য প্রযোজ্য। এই কথাটা ভালো করে মনে রাখবা যে দ্রাব্যতা সবল এবং দুর্বল যে কোনো তড়িৎ বিশ্লেষণের জন্য প্রযোজ্য, কিন্তু দ্রাব্যতা গুণফল এটা কেবল দুর্বল তড়িৎ বিশ্লেষণের জন্য প্রযোজ্য। এবার আমরা চলে আসি পরের কোশ্চেনে। এখানে বলা হচ্ছে পরমাণুতে অরবিটালের ধারণা নিচের কোনটি থেকে পাওয়া যায়? তাহলে এটা অবশ্যই মনে রাখতে হবে কোয়ান্টাম বলবিদ্যা থেকে আমরা অরবিটালের ধারণাটা পেয়ে থাকি। অরবিট শব্দের উৎস হচ্ছে বোর পরমাণু, বোর প্রদত্ত হাইড্রোজেন পরমাণুর গঠন সংক্রান্ত মতবাদ, অর্থাৎ বোরের পরমাণু মডেল। আর অরবিটাল শব্দের উৎস যেটা, সেটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা। আমি আবার বলি, অরবিট শব্দটির উৎস হচ্ছে বোর প্রদত্ত হাইড্রোজেন পরমাণুর গঠন সংক্রান্ত মতবাদ, আর অরবিটাল শব্দের উৎস হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা। এবার আমরা চলে আসতে পারি পরের কোশ্চেনে। কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 540 ন্যানোমিটার? তাহলে এর বিকিরণের বর্ণ কোনটি হবে? তাহলে এর বিকিরণের বর্ণ হবে হচ্ছে সবুজ। কারণ কি, দেখো, সবুজের যদি তুমি ওয়েভলেন্থটা দেখো, এটা হলো 500 থেকে 575 ন্যানোমিটার। তাহলে এই যে 540 ন্যানোমিটার, এটা কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়ে গেছে, অর্থাৎ 500 থেকে 575 ন্যানোমিটারের মধ্যে পড়ে গেছে 540 ন্যানোমিটার। এবার আমরা চলে আসি পরের কোশ্চেনে। এখানে বলা হচ্ছে একটা পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? তো দেখো, এটা একটা বিতর্কিত ব্যাপার। আমরা যদি হাজারি স্যারের বইয়ের অনুশীলনীর উত্তর খেয়াল করি, তোমরা দেখবা যে এই প্রশ্নের সঠিক উত্তর দেয়া আছে হচ্ছে 50। কারণ আমরা যে সূত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে, দেখো, কোনো একটা প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। তাহলে কি বললাম, 2n²। এখন পঞ্চম শক্তি স্তর হইলে n এর মান হচ্ছে 5 হয়। তো সেই সেন্স থেকে দেখো, এটার উত্তর কিন্তু 50 হয়, কিন্তু এটা কিন্তু সঠিক না। তোমরা এটা মনে রাখবা যে প্রতিটা প্রধান স্তর 2n² সংখ্যক ইলেকট্রন ধারণ করে থাকে, কিন্তু সেটা 32টার বেশি নয়। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 4 অপেক্ষা অধিক হলেও সর্বোচ্চ ধারণকৃত ইলেকট্রনের সংখ্যা 32-এর বেশি হবে না। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 32। এবার আমরা পরের প্রশ্নে চলে আসি। 2p অরবিটালের জন্য n, l এবং m এর মান নিচের কোনটি? তাহলে 2p, তাহলে n এর মান হচ্ছে 2, আর p এর জন্য হচ্ছে l এর মান 1। আর l যদি 1 হয়, m এর মান কি হবে? +-1, মানে -1, 0 আর হচ্ছে +1। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এটা। এবার পরের কোশ্চেনে চলে আসি। 3D উপশক্তি স্তরে অনুমোদিত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কয়টি? তাহলে 3D, তাইলে দেখো 3D এর ক্ষেত্রে n এর ভ্যালুটা আসবে হচ্ছে 3, আর l এর ভ্যালুটা আসবে 2। আর l যদি 2 হয়, m কত হবে? -2, -1, 0, +1, +2। অর্থাৎ আমরা এখানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান পাবো হচ্ছে 5টা: -2, -1, 0, +1 এবং হচ্ছে +2। এবার চলে আসি, দেখো, নিচের কোন সেটটিতে সম আয়ন প্রভাব বিদ্যমান? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন সালফাইড এবং হচ্ছে HCl। তোমরা এটা মনে রাখবা যে হাইড্রোজেন সালফাইড এটা জলীয় দ্রবণে H+ আয়ন দেয়, আবার HCl সেটাও কিন্তু জলীয় দ্রবণে H+ আয়ন দেয়। তাহলে দুইজনই কমন আয়ন দিচ্ছে বা সম আয়ন দিচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে জলীয় দ্রবণে সম আয়ন H+ প্রদান করে, যার প্রভাবে হাইড্রোজেন সালফাইডের বিয়োজনটা হ্রাস পায়। হাইড্রোজেন সালফাইডের বিয়োজনটা হ্রাস পায়, এটা হচ্ছে সম আয়ন প্রভাব।
তো মনে রাখতে হবে যে দেখো যে HCl এবং হাইড্রোজেন সালফাইড উভয়ের সম আয়ন H+ আয়নের প্রভাবে হাইড্রোজেন সালফাইডের বিয়োজন হ্রাস পেয়ে খুব কম সালফাইড আয়ন উৎপন্ন হয়। এবার আমরা চলে আসতে পারি পরের কোশ্চেনে। এখানে বলা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা 0.0002 মোল পার লিটার হলে এটার দ্রাব্যতা গুণফল কত হবে? তাহলে এটা একটা সহজ প্রশ্ন। তো দেখো আমরা কেএসপি কিভাবে বের করব? এখানে ক্যালসিয়াম আছে কয়টা? ক্যালসিয়াম একটা, তাহলে 1 টু দি পাওয়ার 1, ফ্লোরিন দুইটা, তাহলে 2 টু দি পাওয়ার 2, আর s টু দি পাওয়ার 1+2। তাহলে দেখো আমরা যদি পুরাটা যোগ করি 4s³। এখন এখানে s এর ভ্যালুটা কত? 0.0002। তো দেখো এটা কিন্তু আমরা হাতেই করতে পারি, কারণ হচ্ছে 0.0002 এটা মানে হচ্ছে 2 ইন্টু দেখো ব্যাপারটা হচ্ছে আমরা জানি 1/10 ইকুয়াল হচ্ছে 0.1, 1/100 এটা হচ্ছে 0.01, তারপরে আমরা যদি 1/1000 আসি এটা হচ্ছে 0.001, আর 1 বাই যদি আমরা এটাতে পাওয়া যাবে হচ্ছে 0.0001। অর্থাৎ দেখো যদি 0.0002 থাকে সেটাকে আমরা লিখতে পারবো 2 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এখন আর এটার পাওয়ারে কত আছে? 3। এখন খেয়াল করো ব্যাপারটা হচ্ছে 4, 2 কিউব করলে কত হয়? 8, আর এটার দেখো এটা আসে হচ্ছে 10 টু দি পাওয়ার -12, তাহলে 32 ইন্টু 10 টু দি পাওয়ার -12 এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। বা এখন দেখো অপশনে কিন্তু 32 ইন্টু 10 টু দি পাওয়ার -12 নাই, এই জন্য আমরা অ্যান্সার দেখাবো 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার -11 কে, কারণ আমরা 32 ইন্টু 10 টু দি পাওয়ার -12 এটাকে লিখতে পারি 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার -11। এবার আমরা চলে আসতে পারি পরের কোশ্চেনে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -5 হলে এর সম্পৃক্ত দ্রবণে সালফেট আয়নের মোলার ঘনমাত্রা কত হবে? তো দেখো অ্যালুমিনিয়াম সালফেট এটার ক্ষেত্রে আমরা কেএসপির ইকুয়েশন এটা লিখতে পারি যে অ্যালুমিনিয়াম আছে দুইটা, তাহলে 2 টু দি পাওয়ার 2, সালফেট তিনটা, তাহলে 3 টু দি পাওয়ার 3, আর s টু দি পাওয়ার হচ্ছে 2+3। তো এটা দেখো ক্যালকুলেশন করলে হচ্ছে 108 s টু দি পাওয়ার 5। তো 108 s টু দি পাওয়ার 5 ইকুয়াল হচ্ছে এই কেএসপির ভ্যালুটা 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -5। তো এখান থেকে দেখো আমরা s এর ভ্যালুটা বের করে ফেলবো। তাহলে সালফেট আয়নের ঘনমাত্রা কত হবে? ওই এস এর ভ্যালু ইনটু হচ্ছে 3। কারণ তোমরা এটা জানো যে অ্যালুমিনিয়াম সালফেট এটা যদি বিয়োজিত হয়, দেখো আমি এটা দেখাই দিচ্ছি যে কেন আমরা এখানে 3 গুণ দিলাম। কারণ অ্যালুমিনিয়াম সালফেট যদি বিয়োজিত হয় তাহলে আমরা পাই এই যে এটা অ্যালুমিনিয়াম সালফেট, তো এটা যদি বিয়োজিত হয় আমরা কি পাই? 2Al3 প্লাস হচ্ছে 3SO4 2-, এই যে দেখো, তাহলে 1 মোল অ্যালুমিনিয়াম সালফেট ইকুইভ্যালেন্ট হচ্ছে 3 মোল সালফেট। তো এই কারণে আমাদের কিন্তু এই এস এর যে ভ্যালুটা আমরা পাইছি তার সঙ্গে 3 গুণ দিতে হয়েছে, তাহলেই আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা চলে আসছে। তো ভাইয়া ও আপুরা, আমরা এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং সবার প্রতি অনুরোধ রইল আমাদের ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করার জন্য। তাহলে তোমার সহপাঠীরা, তোমার জুনিয়ররা তারাও উপকৃত হবে।